হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এটা টেলিগ্রামে পাঠাই দাও ওই ফাইলটা, তাহলে আমি এখান থেকে ইয়ে করি। ওকে, সো আমার কথা কি শোনা যাচ্ছে এবং সবকিছু দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? আমি একটু দুঃখিত যে একটু লেট হয়ে গেছে আজকে, আসলে ওয়াইফাই একটু প্রবলেম করতেছিল। ওয়াইফাই বিল শেষ, তারপর হচ্ছে আবার রিচার্জ করে তারপর ক্লাসে ঢুকলাম। তো সবাইকে একটু মেনশন করে দাও যাতে করে সবাই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। তো আজকে খুব চমৎকার একটা ক্লাস হবে ইনশাল্লাহ, রেইনকোটের উপর। ওকে, তো এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আজকে আমরা আসলে আলোচনা করব, ঠিক আছে? তো সবাইকে একটু মেনশন দাও প্লিজ, যাতে করে সবাই যুক্ত হতে পারে। তো এটা নিয়ে কথা বলবো আজকে, অনেক কথাবার্তা বলবো, এন্ড খুব চমৎকার একটা গল্প, আসলে সবকিছু নিয়ে কথাবার্তা বলবো। তো ঠিক আছে, দেখতে পাচ্ছ এবং সবকিছু ঠিক আছে? ওকে, সবাই একটু মেনশন দিয়ে দাও। সবাই একটু মেনশন দিয়ে দাও। এবং একটা গুড নিউজ, এন্ড গুড নিউজটা হচ্ছে আমাদের আসলে যে বাংলাভাষ যে ব্যাচ আছে অলরেডি আজকে আলহামদুলিল্লাহ 2000 শিক্ষার্থী আমাদের আজকে একেবারে ফুল ফিল। সো আলহামদুলিল্লাহ, আশা করি যে আরো সামনে আরো অনেক স্টুডেন্ট হবে এবং প্রতিনিয়ত স্টুডেন্ট ভর্তি হচ্ছে এবং প্রতিনিয়ত স্টুডেন্ট বাড়তেছে। ওকে ফাইন, তাহলে ভাই আমরা একটু শুরু করি। আমার কাছে কেন জানি তোমাদের কমেন্ট আসতেছে না, তোমরা কমেন্ট করতেছো না নাকি আমার কাছে কমেন্ট আসতেছে না, আই ডোন্ট নো, যে আসলে আমি বুঝতেছি না কেন জানি আসতেছে না। আচ্ছা, আমি এই ফোনটা দিয়ে একটু ট্রাই করি যে আসলে। তো তাহলে শুরু করি। হ্যাঁ, তো রেইনকোট গল্প কেউ একটু বলতে পারবা যে রেইনকোট গল্পটা আসলে কোন কোন প্রেক্ষাপটে আসলে লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস, আমরা সবাই জানি। তো রেইনকোট গল্পের আসলে মূল বিষয়বস্তু হচ্ছে, খাতায় লিখো রেইনকোট গল্পের বা বইতে লিখে রাখো যে রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকার পরিবেশ পরিস্থিতির বর্ণনা। কি বলছি বলতো? মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকার পরিবেশ পরিস্থিতির বর্ণনা রেইনকোট গল্পে পাওয়া যায়। রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু কি? শুধু মুক্তিযুদ্ধ বললে হবে না, শুধু মুক্তিযুদ্ধ বললে হবে না। কি বলতে হবে বলতো? রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের সময়, লিখো মুক্তিযুদ্ধের সময়ে ঢাকার পরিবেশ পরিস্থিতি বর্ণনা। এখন ছোটবেলায় তোমরা ভিটিভিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক যুদ্ধের ছবি দেখছো, যুদ্ধের ছবি দেখছো না? খেয়াল করে দেখো, সেই যে যতগুলো যুদ্ধের ছবি দেখছো, ছায়া ছবি, এই ছবিগুলো সবগুলো দেখো গ্রাম কেন্দ্রিক। সব একটু চিন্তা করো, সবগুলো গ্রাম কেন্দ্রিক না? তো এই রেইনকোট গল্পটা হচ্ছে এমন একটা গল্প যেটা আসলে গ্রাম কেন্দ্রিক না, যেটা শহর কেন্দ্রিক। অর্থাৎ ঢাকা শহরে তখন আসলে পরিবেশ পরিস্থিতি কেমন ছিল সেইটা নিয়ে আসলে এটা লিখেছেন, ঠিক আছে? এই গল্পটা আসলে লিখেছেন। তো আমরা একটু দেখি। রেইনকোট গল্পটি বাংলা কথা সাহিত্যের অনন্য অসাধারণ প্রতিভাধারী, প্রতিভার অধিকারী আখতারুজ্জামান ইলিয়াসের স্বাধীনতা যুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচনা করেছেন। এই যে এখানে মূল ঘটনা চলে আসছে। কি বলছে বলতো? যে স্বাধীনতা যুদ্ধের সময়কার ঢাকার পরিবেশ পরিস্থিতি নিয়ে এই গল্পটা আসলে মূলত লেখা হয়েছে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকা তথা বাংলাদেশের যুদ্ধ অবস্থা, হ্যাঁ মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে, খুব গুরুত্বপূর্ণ এটা। অর্থাৎ মুক্তিযুদ্ধের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এরকম না, শেষ পর্যায়ে অর্থাৎ শেষের দিকে তখন ঢাকার বাংলাদেশের যে যুদ্ধ অবস্থা, পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর নিপীড়ন, এরপর হচ্ছে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ঢাকা শহরের মানুষের যে আতঙ্কগ্রস্ত জীবন চিত্র, সেটা এখানে ফুটে উঠেছে। মুক্তিযোদ্ধাদের তৎপরতা এবং এদেশীয় রাজাকারদের সাথে মিলে পাক হানাদারদের নৃশংসতার চিত্র অঙ্কিত হয়েছে। গল্প কথক প্রফেসর নুরুল হুদা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে গল্প কথক কে, অর্থাৎ কার জবানিতে এটা বর্ণনা করা হয়েছে, উত্তর হচ্ছে প্রফেসর নুরুল হুদা। এবং প্রফেসর নুরুল হুদা, তার সম্পর্কে আমরা একটু পরে জানবো। বর্ণনার মাধ্যমে তখনকার যুদ্ধকালীন অবস্থাকে তুলে ধরা হয়েছে। রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ, যেটা তার শ্যালক, অর্থাৎ শ্যালক মানে কি? শ্যালক মানে হচ্ছে তার শালা, অর্থাৎ বইয়ের ভাই, আমরা বলি না এই শালা, এটা হচ্ছে কি সেই শ্যালক। শ্যালক মানে কি? এই শালা। ওকে, মুক্তিযুদ্ধে মিন্টুর তার এই যে শালা, তার নাম হচ্ছে মিন্টু। হ্যাঁ, বর্ষার দিনে সেটা গায়ে দিয়ে সাধারণ, মানে মুক্তিযুদ্ধে ছিল তার শালা,
এই শালার রেইনকোট পরে সে একটা ভাব পাইছে, মানে সে সেটা গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির মানুষ, তার মানে এখান থেকে জানলাম নুরুল হুদা ভীতু প্রকৃতির মানুষ, তার মধ্যে সঞ্চারিত হয় কি উষ্ণতা। খুব ইম্পর্টেন্ট, এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে যে মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা কি ফিল করে, উষ্ণতা ফিল করে, এবং কি ফিল করে, সাহস ফিল করে। এরপর হচ্ছে কি বলতো, দেশপ্রেম ফিল করে। গল্পটিতে মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে, অবিনাশী মানে কি, যেটাকে বিনাশ করা যায় না, যেটাকে ধ্বংস করা যায় না, চেতনা কি করেছে, ধারণ করা হয়েছে। তাহলে বুঝতে পারছো ঘটনা বাবা? এই যে দেখ দেখ কথা কি বুঝছো সোনামণিরা, তোমরা কি বুঝতে পেরেছো? খুব সিম্পল। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে মুক্তিযুদ্ধের রেইনকোট, ধরো তুমি যদি আমার পাঞ্জাবি পরো, একদিন তোর বললাম যে পর আমার পাঞ্জাবি, তোমার ভিতরে একটা মানে ভাব আইবো যে একটা মহান নায়ক নায়ক একটা ভাব আইবো যে তানভীর ভাইয়ের পাঞ্জাবি পড়ছে, মানে নিজের নায়ক নায়ক মানে সুপারস্টার একটা ভাব আসবে। এটা স্বাভাবিক না? এটা তো খুব সিম্পল। নিজেকে অনেক স্মার্ট, সুদর্শন, হ্যাঁ হ্যান্ডসাম মনে হবে যখন তুমি আমার ধরো, যদি কখনো এই সৌভাগ্য হয় ধরো আমার একটা পাঞ্জাবি তুমি পড়লা, ঠিক আছে? হ্যাঁ মেয়েরা প্রশ্ন করে না যে ভাই আমরা কি পরবো, তো ধরো ছেলেদের কথাই ধরলাম, এখন পড়লা, তাহলে তোমার ভিতরে কি এই ভাবটা আসবে না? তো মুক্তিযুদ্ধ ছিল মিন্টু, এই মিন্টুর এই ড্রেস পরে রেইনকোট পরে তার ভিতরে একটা ভাব চলে আসছে, তার ভিতরে দেশপ্রেম সঞ্চার হয়েছে, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, তাহলে চলো এরপর আমরা একটু দেখি এখানে। তো এখানে রয়েছে এটা প্রকাশিত হয় কত সালে? 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্প গ্রন্থ। এটা মনে রাখবা, জাল স্বপ্ন স্বপ্নের জাল, জাল স্বপ্ন স্বপ্নের জাল, এই গ্রন্থ থেকে এটা সংকলন করা হয়েছে। ওকে, আচ্ছা এইবার আমরা একটু এটা পড়ি। তো এখানে নুরুল হুদা, তার বউ আসমা, তার দুটা বাচ্চা কাচ্চা ছিল সেগুলো, এবং তিনি কলেজের প্রফেসর ছিলেন। তো আমরা একটু পড়ি। বলছে ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম ভোল। ভোল মানে কি? ভোল মানে হচ্ছে ধ্বনি বা আওয়াজ বা সাউন্ড। তাহলে বৃষ্টির ভোরবেলা থেকে, পরীক্ষা যদি প্রশ্ন আসে বৃষ্টি কখন থেকে শুরু হয়েছে, উত্তর হচ্ছে ভোরবেলা থেকে। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরা 3 দিন, অর্থাৎ টানা 3 দিন বৃষ্টি হচ্ছে, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিলে দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, এটা হচ্ছে সাধারণ কথা। স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে। স্পেসিফিক ক্লাসিফিকেশন মানে কি? মানে এই যে বৃষ্টি কবে থেকে শুরু হয়েছে এটা নির্দিষ্ট সংজ্ঞাও আছে। যেমন মঙ্গলের ভোরের রাতে হইল শুরু, হ্যাঁ 3 দিন মেঘের গুরু গুরু, অর্থাৎ 3 দিন মেঘের গুরু গুরু। তারপর বুধের সকালে নামলো জল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে জল কখন, অর্থাৎ পানি কখন নামছে, উত্তর হচ্ছে বুধবার সকালে। বিকেলে মেঘ কয় এবার চল। বৃহস্পতিবার শুক্র কিছুই বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে পড়ছে পুরো বেড কাভারের নিচে গুটি সুটি মেরে শুয়ে আরেক ফসলা ঘুমিয়ে নেওয়ার জন্যই যথেষ্ট। অর্থাৎ যখন বৃষ্টি হয় তখন দেখবা যে মন চায় যে আরেকটু ঘুমাই, একটু ঘুমাই। এই বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কি করি, একটু ঘুমাইনি। তো এই যে তার মনে হচ্ছে কি একটু গুটি সুটি মেরে কি করবে, এক ফসলা ঘুমিয়ে নিবে, মানে একটুখানি সে কি করবে, ঘুমিয়ে নিবে। অন্তত 3 দিন ফুটপাত বন্ধ। 3 দিন ফুটপাত বন্ধ মানে কি বুঝছো? এই ফুটপাত বলতে বোঝানো হচ্ছে এই যে বন্দুকের আওয়াজ, বুঝছো? এইটা বদলার বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নিবে না? অর্থাৎ এই যে বন্দুক বারুদ এগুলো কি একটু বিশ্রাম নিবে না? অর্থাৎ এগুলো বিশ্রাম নেওয়ার জন্য মনে হয় যে বৃষ্টি নামছে। এরপর কি বলছে, এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো, অর্থাৎ এবার নিশ্চিন্তে আরাম করো। তার হলো কই ম্যান প্রপোজেস, মানে মানুষ, ম্যান প্রপোজেস মানে কি, মানুষ ভাবে এক হয় আর, মানে আমি ভাবছি আমি অনেক ঘুমাবো এই বৃষ্টিতে, বাট সেটা তার হলো না। এমন চিৎকার বাদলায় সকালের দরজায় প্রবল করা নাড়া শেষে হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালাফালা করে ফেললো, সব ভেস্তে দিল মিলিটারি মিলিটারি। অর্থাৎ যখনই ক্রিং 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 কি কলিং দিছে তখন বললো মিলিটারি মিলিটারি, তখন ঘরে ক্রিং ক্রিং বাজা মানে মিলিটারি আসছে, বুঝছো? আজ আর তার ঘরে, মানে আজ আমার তার ঘরে চলে আসছে। আল্লাহ গো আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন মানুষ কি করে, বিপদে পড়ে, চোখে মুখে যখন তারা দেখে, তখন এই দোয়া করে, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বুঝছো? পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। আর এই কয়েক মাস তার কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরুলে 5 কালেমা সবসময় রেডি থাকে ঠোঁটের উপর, সূরা মুখস্থ 5 কালেমা সবসময় ঠোঁটে থাকে। কখন মিলিটারি শুট করে আর কখন মরে যায়, মরার আগে অন্তত কালেমাটা পড়ে নিতে পারলেই হয়, ঠিক আছে? কোন দিক থেকে কোন মিলিটারি ধরে তবু একটা না একটা ভুল হয়ে যায়। দোয়া মনে থাকলে তারপর কি ঠিকই, কিন্তু টুপিটা নিতে ভুলে যায়। অর্থাৎ দোয়া মনে আছে কিন্তু টুপি নিতে ভুলে গেছে, অথবা কোনো সময় টুপি নিছে কিন্তু দোয়ার মুখ দিয়ে আসতেছে না, দোয়া ভুলে গেছে। দুটো ছিটকানি, এই যে তার দরজার কথা বলছে, দুটো ছিটকানি আছে তার দরজায়, একটা খিল। তাহলে দুটো ছিটকানি, একটা খিল এবং একটা কাঠের ঢাসা। ওই যে দেখবা গ্রামে, ধরো এটা হচ্ছে দরজা, এটা সব জায়গায় থাকে এরকম, এইখানে দেখবা যে ছিটকানি, এইখানে একটা ছিটকানি, বুঝছো? এরপর খিল থাকে, এরপরে যে এখানে ঢাসা থাকে এরকম, মাঝখান দিয়ে আরেকটা লাগাই দেয়।
দরজায় কপাট ফাঁক করতে বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢুকলো প্রিন্সিপালের পিয়ন। তাইলে এবার তো বাচ্চা আল্লাহ মিলিটারি না। ধরো তুমি ভাবতেছ যে আজকে তোমারে কেউ এসে মারবো, তোমার বাপে অথবা তোমার মা আজকে রুমে করা দিতেছে, তুমি ভাবছো মারবো তোমার মা। আস্তে 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 দরজাটা খুলে দেখো মা না, দেখলে যে তোমার খালা। তখন তোমার কি ভালো লাগবে না? তো খুলে দেখে কি প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ মিলিটারি নয়, পিয়নকে ধরে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে। মানে এটা মানে তুমি বলে যে নুরুলুদার সমস্যা আছে, মানে সে পুরুষ মানুষ, সে অর্থ বলে না বাবা, এটা বলে মানে আবেগ আবেগ আবেগ। সে এতটাই খুশি হয়েছে মনে হচ্ছে তাকে ধরে ঠাস করে একটা চুমা দিয়ে দিই, বুঝছো? তো এটা কিন্তু অন্য চুমা না, বুঝছো? এটা মাথায় রেখো। কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে, হাঁকে মানে কি আমরা জানি এটাকে স্যার নে সালাম দিয়া বলে ভাঙাচুরা গলায় খোঁচা খোঁচা দাঁড়িয়ে। এই যে এখান থেকে আমরা পিয়ন সম্পর্কে জানতে পাই যে ভাঙাচুরা গলা, তার গলা ছিল কেমন ভাঙাচুরা গলা, খোঁচা খোঁচা দাঁড়ি, ছোট ছোট দাঁড়ি। লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আবি জানে হোগা, কি ব্যাপার, অর্থাৎ কি ব্যাপার তাকে জিজ্ঞেস করছে। বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। অর্থাৎ দেওয়াল ঘেঁষেই কে জানো কারা যেন বোমা ফেলে, মানে মিসক্রিয়েন্ট লোক। হ্যাঁ, এখানে একটা হিন্দিতে লিখে দিছে না উর্দুতে লিখে দিছে। অর্থাৎ এখানে মানে হচ্ছে কি দুষ্কৃতিকারীরা বৈদ্যুতিক ট্রান্সফার, এখানে দুষ্কৃতিকারী বলতে তারা বোঝাচ্ছে মূলত মুক্তিযোদ্ধারা। অর্থাৎ তারা বৈদ্যুতিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে, ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারের বাড়িতে গ্রেনেড ছুড়েছে, গেট ভেঙে গেছে। আন্দোলনের সময় দেখা নাই গণভবন কিভাবে ভাঙচুর করে ফেলছে, এইভাবে তারা এগুলো ভাঙচুর করছে। ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনে দেওয়াল ঘেঁষে, এখান থেকে পরীক্ষা দেয় যে ইলেকট্রিক ট্রান্সফরমার কোথায়, কলেজের সামনে দেওয়াল ঘেঁষে। তারপর দেখো দেওয়ালের পর বাগান, খুব ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে ধরো দেওয়াল কলেজের, এই দেওয়ালের পর হচ্ছে কি একটা বাগান, খুব ভালো করে এই চিত্রটা ভালো করে খেয়াল করো। এরপর হচ্ছে কি টেনিস লন, এই টেনিস খেলে যায়, এরপর হচ্ছে কি টেনিস লন, ঠিক আছে। তারপর কলেজের দালান, তারপর হচ্ছে আবার কলেজের এই দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট। হ্যাঁ খেয়াল করো, এই যে বিশাল বড় একটা দালান, এই দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, একটা ফুটবলের মাঠ, ফুটবল আর ক্রিকেট খেলার মাঠ, এইটা পার হয়ে মাঠ পেরিয়ে একটু বাদিকে, তারপর কোন দিকে যাবে বলতো, বাদিকে। এইভাবে যখন বাদিকে যাবে তখন বাদিকে প্রিন্সিপালের কোয়ার্টার। তাহলে ঘটনা বুঝছো মানে কি রকম বর্ণনা দিচ্ছে, যে তারপর কলেজের দালান, তারপর মস্ত দালান পার হয়ে ফুটবল ক্রিকেট বক্কচক বোধ কাহিনী। এখান থেকে যেটা পরীক্ষার প্রশ্ন আসে যে বাদিকে, কোন দিকে, বাদিকে প্রিন্সিপালের কোয়ার্টার, তার সঙ্গে মিলিটারি ক্যাম্প, আবার এই প্রিন্সিপালের সঙ্গে এইটা হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টার, এটার সাথে আবার মিলিটারি ক্যাম্প। তাহলে প্রিন্সিপালের সাথে কিন্তু মিলিটারি ক্যাম্প। বুঝতে পারতে যে প্রিন্সিপালের ঘরে গেট ভাঙা মানে কিন্তু মিলিটারি ঘর ভাঙা, তাই না? এর সঙ্গে মিলিটারি অ্যাটাক, সামনের দেওয়ালে বোমা মেরে এতটা কস করে গেল কি করে, সে জানতে চায় কে আছে, কিভাবে, মানে কিভাবে সেটা করে। প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে উত্তর, মানে সে আপনি বলতে পারবেন, মানে সেটা আমি কিভাবে জানি, আপনি টিচার আপনি জানবেন, মানে সেই বা বলবে কি করে। পিয়ন কি তার মিসক্রিয়েন্টদের লোক ভাবে নাকি, তার মাথায় আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসহাক মিয়া বইঠে বইঠে চাটা খাইয়ে বসো বসো চাটা খাও, আমার এই 5-7 মিনিট লেগেগা, মানে আমার 5-7 মিনিট লেগে যাবে। নেহি নেহি না না, নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসহাক বলে আব্দুস সত্তার মির্দাক, মানে এখানে হিন্দিতে বলছে, এটা উর্দুতে বলছে, এটার এখানে দেওয়া আছে আব্দুস সত্তার মিধা, বাসায় যেতে হবে। অর্থাৎ সে এইখান থেকে আবার আব্দুস সত্তার মিধা বাসায় যাবে। আব্দুস সত্তার মিধা তিনিও কিন্তু কলেজের টিচার, মানে প্রফেসর। আপনি এখনই আসুন, এক কর্নেল সাহেব ইতিমধ্যে চলে এসেছেন, সব প্রফেসরকে ডেকেছেন, তাড়াতাড়ি আসুন। কোথায় রাখছে? প্রিন্সিপালের এই যে পিয়ন, প্রিন্সিপাল নিজেই ছিল মূলত কি প্রিন্সিপাল, তার সে থাকতো ওই ঢাকা কলেজ, এখানে মূলত কলেজ বলতে ঢাকা কলেজকে বুঝেছে। ঢাকা দেখতে মাইর যা আবার তাকাইছে, দেখ ক্লাস নিতেছি না মামা, যা শান্তি নেবে। আমার বাগিনের দুইটা আছে টিকিট এটা দেখা বুঝছো, বিয়ে করা বাচ্চা নেওয়া শখ মরিয়া গেছে, বিয়ে করবো না, কি জ্বালা রে ভাই। বাসায় আইসে ঠিক মতো ক্লাসে নিতে পারে না, আমি ক্লাস নিই এনে আইসা দরজার ভিতর দিয়ে ইয়ে করে দেয়, পানি ঢেলে দেয়, কি একটা অবস্থা। শান্তি মতো ক্লাসে ডাক দিই 2 মিনিট যা 3 মিনিট পর আবার চলে আসে, মানে 2 মিনিটে মনে করে যে থাকে না। এমনি হয় পোলাবেন এত, আমরা কত, মানে আমি কত ঠান্ডা ছিলাম, মানে কত ঠান্ডা ছিলাম ছোটবেলায়। মানুষে কখনো কিছুই বলতাম না, খালি হাত দিয়ে 2টা মারি দিতাম, বুঝছো, ছোটবেলা। আর এখনকার পোলাবেন দেখো, মানুষের চোখের দিকেই তাকাইতাম না, বুঝছো।
চোখের দিকে তাকিয়ে যাবে না, কপালে তাকিয়ে থাকতাম। আর এখনকার পোলাবেন দেখো সব, আমি দেখি তো সব ছোট পোলাবেন এরকম। আমরা আমি যে এরকম মানে ঠান্ডা ছিলাম, এরকম মানে শরীর ঠান্ডা ছিল, মাথা গরম ছিল, তো এখনকার পোলাবেন আসলে এরকম না। তো এখানে আমরা কি বুঝলাম বলতো, এখানে আমরা বুঝলাম যে সে কি, সে ওই পিয়ন, আবার আব্দুল সত্তার মৃধা কলেজের আরেক শিক্ষক তার বাসাতে যাবে। কর্নেলের নেতৃত্বে মিলিটারি হাতে কলেজটা এবং তাকে ন্যস্ত করে ইসহাক বেরিয়ে যায়। রাস্তায় গড় গড় করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। ইসহাক নিজেই এখন মিলিটারি। এই যে দেখো, এই আব্দুল সত্তার মৃধা, এই যে আব্দুল সত্তার মৃধা, সে ছিল জিওগ্রাফির প্রফেসর। ওকে, আচ্ছা, ইসহাক নিজেই এখন মিলিটারি কর্নেল বলা চলে, অর্থাৎ ইসহাক মিলিটারিদের সাথে থাকতে থাকতে সে এখন নিজেই মিলিটারিদের কর্নেল হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো, তবে ভোরবেলা কলেজের ভিতর কর্নেল খোদ চলে আসে, অর্থাৎ ভোরে কলেজের ভিতর, এই কলেজ বলতে ঢাকা কলেজ, কর্নেল খোদ মানে নিজেই চলে আসে। সে হয়তো ডেমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, অর্থাৎ হয়তো ইসাকে তখন কর্নেল থেকে ডিমোশন হয়েছে, কি ডিমোশন হয়েছে, আর সেটা হয়েছে কি লেফটেন্যান্ট কর্নেল, আরো নিচেও নামতে পারে, মানে কোন একটা অঘটন ঘটছে। এটাই, যেহেতু কলেজে ভোরেই কর্নেল চলে আসছে, তার মানে একটা অঘটন হয়েছে। অঘটনটা কি, অলরেডি আমরা একটা আজ পাইছি যে প্রিন্সিপালের যে ইয়া রয়েছে ঘরে, সেখানে গেট ভেঙেছে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল মিলিটারি। আচ্ছা, আজকের ক্লাসের কোয়ালিটি অনেক হাই না? মানে তোমাদের কাছে মনে হচ্ছে আজকে কিন্তু খুব জাকানাকা সিস্টেমে আজকে কিন্তু ক্লাস নিতেছি। তোমরা মানে ক্লাসের মানে ভিডিও কোয়ালিটিতে একটু প্রবলেম ছিল, একদিন একটু প্রবলেম হয়েছে, একটা পোলা পোস্ট দিছে যে ভিডিও কোয়ালিটি আরো ডেভেলপ করা দরকার। আরে বেটা, ভিডিও কোয়ালিটি ইয়ে করার লাগে এনে কত কিছু আছে, তুমি বুঝো নাই? পোলা পাই, ঠিক আছে? তো এখন আজকে দেখো না, পুরো সিস্টেম করে ফেলেছি, সব আলোকিত করে ফেলছে, আলোকিত। আজকে কিন্তু ফ্রেশ হয়ে নাই, কিন্তু আমাকে কিন্তু প্রচুর ফ্রেশ লাগতেছে। কেন? কোয়ালিটি, আজকে কোয়ালিটি আরো অনেক টাকা খরচ করছি। মানে ওর কথা হলো যে কি ভাই, ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। ও হুদে মানে আমার কিছু টাকা খরচা করানোর লেগে একটা পোস্ট দিয়ে দিছে যে মানে আমার কিছু টাকা খরচ হয়েছে, মানে টাকা তো তোরে দিছি, হ্যাঁ টাকা দিয়ে তো কোর্স কিনছি, টাকা খরচ করো, আকামে খরচ করো, আমার কি, মানে ওর ভাবটাই সেরকম, মানে টাকা জমাইতে দিব না আমার। আচ্ছা, এইবার আসো, এর লাগে আজকে কতগুলো টাকা আমার খরচ হয়েছে। যাই হোক, তবু তোমরা সুখে থাকো। আচ্ছা, তারপর দেখো মিলিটারির প্রাদুর্ভাবে, মানে মিলিটারির প্রাদুর্ভাব মানে কি, মানে অহেতুক যখন কেউ চলে আসে, কোনো কাম ছাড়াই আকামে চলে আসে, তো এই মিলিটারিরা অহেতুক চলে আসার পর থেকে, হ্যাঁ, তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। এপ্রিলের শুরু থেকে, এখানে কিন্তু ইসাক মিয়া, সে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিছে, কারণ বাংলা বললে বুঝবে বাঙালি, সে উর্দু বললে বুঝবে যে পাকিস্তানি, বুঝছো? কোন কালে দাদা না পরদাদার, হ্যাঁ, ভাইরাম মানু থেকে কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা, মানে খানসামা মানে হচ্ছে যারা খাবার পরিবেশন করে ছিল, সেই সুবাদে দিন রাত এখন উর্দু বলে, অর্থাৎ তার কোন জানি অনেক দূরের দাদা এরকম একটা আত্মীয়, সে কি ছিল, খানসামা ছিল, মানে আহার পরিবেশন করতো দিল্লিওয়ালাদের, সেই সুবাদে সে এখন উর্দু বলে। যেতেই হবে, এবার বলছে যেতেই হবে, এই কথাটা কার? এই কথাটা শুনে কি মনে হয় যে এটা ছেলের বয়স না মেয়ের বয়স বলো তো? যেতেই হবে, বলো যেতেই হবে, মেয়েরা বলে যেতেই হবে। অসময় বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার, মানে তার ক্যারিং বউ তাকে বলতেছে, ওগো অসময় তুমি যদি এখন আবার বৃষ্টিতে ভিজো, তোমার হাঁপানির টানটা আবার। তার মানে এখান থেকে আমরা জানি নুরুল হুদার সমস্যা ছিল, তার বইয়ের কথা থেকে আমরা জানি কি নুরুল হুদার প্রবলেম ছিল, কি ছিল, সমস্যা ছিল। সমস্যাটা কি? হাঁপানির সমস্যা। কি সমস্যা? হাঁপানির সমস্যা। ওকে, বইয়ের এইসব সোহাগ মানে কি ভালোবাসা, সোহাগের কথা শুনলে কি চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নিবে? আর উপরে তার উপর কলেজে কর্নেল এসেছে, কোপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াড মানে যেখানে দাঁড় করায় গুলি করে, ওই জায়গাতে দাঁড় করায়। যদি কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি চালানোর হুকুম জারি করানো যায় না, অর্থাৎ কর্নেল সাহেবের হাত পা ধরবে যে বাবা আমার সব জায়গায় গুলি করেন না, কপালে গুলি করেন যাতে আমি একসাথে মরে যাই, এটা নুরুল হুদা সে কল্পনা করতেছে, বুঝছো? প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? অর্থাৎ প্রিন্সিপাল কি কর্নেলকে এটা বলবে না যে আচ্ছা ও আমার কলেজের টিচার, ও যেহেতু বলছে কপালে গুলি করে, আপনি উপরে নিচে কোনো জায়গায় না করে ডিরেক্ট কপালে করেন, এটা বলতেছে আর কি। তো এরপর দেখো, পাকিস্তানের জন্য প্রিন্সিপালের দিন রাত দোয়া দূরত পড়ে। এই কলেজের প্রিন্সিপাল, সে দিন রাত পাকিস্তানের জন্য দোয়া দূরত পড়ে, লিখেছে আখতারুজ্জামান ইলিয়াস। আর এখন আমরা পাকিস্তান মানেই মনে করি কি দাড়ি টুপিয়ালা,
কিন্তু সে কিন্তু কলেজের প্রিন্সিপাল, কথা ভালো করে বুঝো, মাদ্রাসার প্রিন্সিপাল না, কলেজের প্রিন্সিপাল। সে পাকিস্তানের জন্য দোয়া দুরুদ পড়ে। আর আমাদের কাছে চিত্রটা ফুটাই তুলছে কে, যে দোয়া দুরুদ পাকিস্তানের জন্য দোয়া দুরুদ পড়ে মানে কি, হুজুর পাকিস্তানের জন্য দোয়া দুরুদ পড়ে মানে কি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তাই না? তো ইতিহাস কি হয়, পরিবর্তন হয়, ইতিহাস বিকৃত হয়। তো যাই হোক, সেগুলোতে মাঝে। এরপর দেখো, সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। মানে এক পাকিস্তানের জন্য দোয়া দুরুদ পড়ে, আবার কলিগদের, কলেজের অন্যান্য যে টিচার আছে এদেরকে ইচ্ছা মতো গালাগালিও করে। কিছু মানুষ আছে না যে নামাজও পড়ে 5 ওয়াক্ত, নামাজ পড়ে বাইরে মনে করে গালি দেওয়া শুরু। 5 ওয়াক্ত নামাজ মিস নাই, নামাজ মিস নাই, কিন্তু গালি দিতেও আবার ভুল করে না। তো এরকম এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের সাথে সবিনয় নিবেদন করেছিলেন পাকিস্তানকে। যদি প্রিন্সিপাল নিবেদন করেছিল পাকিস্তানের সেনাবাহিনীদের বা যারা উপরস্থ ছিল মিলিটারিদের কাছে, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও, সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার ভেঙে দাও। তাহলে পাকিস্তানের শরীরের কাটা ছিল শহীদ মিনার, এক একজনের শরীরের কাটা এক একটা, এক এক শাসকের শরীরের কাটা এক একটা। কোন শাসকের শরীরের কাটা ছিল শহীদ মিনার, কোন শাসকের শরীরের কাটা ছিল মেধা, কোন শাসকের শরীরের কাটা ছিল লেবাস। কথা কি বুঝছো না? আরো গভীরে যেতে হবে, আর গভীরে না যায়। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। তাহলে পাকিস্তানের শরীরের কাটা কি ছিল? শহীদ মিনার। পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নীরব করতে হলে এই সব কাটা উফরে ফেলতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদ, এই যে এখান থেকে আমরা জানলাম যে মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনছেন, অর্থাৎ প্রিন্সিপালের যে প্রিন্সিপাল ছিল তার নাম ছিল ডক্টর আফাজ আহমেদ, তার কথা পরামর্শ শুনছেন। গ্রামগঞ্জ যেখানে গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে, যেখানে গেছে প্রথমে কামান ধরছে কার দিকে? শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার অক্ষত নাই, মানে সব কলেজে শহীদ মিনার ভেঙে ফেলছে। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য একটা লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধ করলে মানবে না। অর্থাৎ প্রিন্সিপাল তাদের কত কাজ করছে। প্রিন্সিপাল যদি বলে ঠিক আছে এটা আমার কলেজের লেকচারার, এর কপাল বরাবর গুলি করেন, তাহলে এটা কি তারা মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগদের, হ্যাঁ তাও বা সাবঅর্ডিনেটের জন্য এত কিছু করতেছে। তারপর দেখো প্যান্টের ভেতরে পা গলিয়ে দিয়ে, মানে প্যান্টের ভিতরে পা একটা ঢুকাচ্ছে, দিতে দিতে শুনে রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। এখন কি হয়, কখন কি হয়, এসব কথা এখন বলার দরকার কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নরমাল। এটা কিন্তু সব শাসকরাই বলে। শাসকরা যখন শোষণ করতে থাকে আর মিডিয়া যখন তাদের কবজে যখন চলে আসে, মিডিয়াকে যখন তারা নিয়ন্ত্রণ করে, তখন সবকিছু নরমাল। এই জন্য তখনও কিন্তু বলছে রেডিও টেলিভিশন কি হরদম বলছে সিচুয়েশন নরমাল। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, এইটা 24 এসে ঘটবে, এটা আরো 5 বছর পরে গেলেও ঘটবে, এটা আরো 10 বছর পরে গেলেও ঘটবে, একদম জীবনের সাথে ঘটবে। এটা আরো 5 বছর পরে গেলেও ঘটবে, এটা আরো 10 বছর পরে গেলেও ঘটবে, একদম জীবনের সাথে মিলিয়ে নিবে। হরদম বলছে সিচুয়েশন নরমাল, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, এইটা 24 এসে ঘটবে, এটা আরো 5 বছর পরে গেলেও ঘটবে, এটা আরো 10 বছর পরে গেলেও ঘটবে, একদম জীবনের সাথে মিলিয়ে নিবে। পরিস্থিতি স্বাভাবিক, মানে দুনিয়া ধ্বংস হয়ে যাক, কিন্তু আমাদের শ্রদ্ধেয় ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা, হ্যাঁ আমাদের যে বিটিভি, আমরা যেটাকে কলিজার অন্তরস্থল থেকে কলিজা দিয়ে যেটাকে হ্যাঁ ভালোবাসি, সেই টিভি চ্যানেল, সেই ভিটিভি সবসময় বলে পরিস্থিতি স্বাভাবিক, বি পজিটিভ। এই জন্য বলা হয় বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকো, নেগেটিভ থাকো। দুনিয়া ধ্বংস হয়ে যাক কিন্তু তুমি পজিটিভ, স্বাভাবিক। এটাই সুন্দর। এভাবেই বিটিভি বছরের পর বছর আমাদের মধ্যে ভালোবাসা মিলিয়ে দিয়েছে এবং সামনেও মিলাবেন আমরা আশা করি। এভাবেই তারা পরিস্থিতি স্বাভাবিক আমাদেরকে বলেছে, বারবার বলেছে পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু আমরা এই বোকারাম, আমরা বুঝিনি বিটিভির এই ভালোবাসা বিলানো। আমরা দেখতেছি সবকিছু অস্বাভাবিক, কিন্তু বিটিভি আমাদেরকে বলছে স্বাভাবিক, কুল। আমরা কুল থাকতে পারলাম না। দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, দুশ্মনকে কবজা করা গেছে, বুঝছো? মানে যারা দেশ এবং জাতির বিপক্ষে, তাদেরকে আমরা শক্ত হাতে দমন করেছি। কথা কি বুঝতে পারছো? আমরা সবকিছু হ্যান্ডেল করতে পারবো। আমরা করোনাকেও কি করতে পারবো? হ্যান্ডেল করতে পারবো। আমরা করোনার থেকেও আরো শক্তিশালী। ইতিহাসের পুনরাবৃত্তি।
ঠিক আছে, কথা কি বুঝতেছ? মিসকিয়ান সব খতম। মিসকিয়ান বলতে আবার বুঝাচ্ছি যে দুষ্কৃতিকারীরা, কিন্তু আসলে কি মিসকিয়ান খতম? যাদেরকে শাসক সবচেয়ে বেশি ভয় পায় তাদের সংখ্যা দিন দিন সবচেয়ে বেশি বাড়ে। শাসক যার উপর সবচেয়ে বেশি শোষণ করে একটা সময় তারা পুরো পৃথিবী রাজ করে। ইতিহাস থেকে নেওয়া। মিসকিয়ানরা খতম, রেডিও টেলিভিশনে খবর চলছে, কিন্তু তার খুব বেশি দিন লাগে নাই যে সেই মিসকিয়ানরাই কি স্বাধীনতা পেয়েছে। আর যারা বারবার বলছে খতম, পরিস্থিতি স্বাভাবিক, তারা পরাধীন হয়ে গেছে। কথা বুঝছো? প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। আমরা আপনাদেরকে শান্তিতে রাখবো, সুখে রাখবো, দেশে গণতন্ত্র ফিরিয়ে দিব, আমরা আপনাদের সঙ্গে অঙ্গীকার করতেছি। বিনিময়ে আপনারা আমাদেরকে কি সুযোগ করে দিন। কিসের জন্য? জনগণের ভালোবাসা পাওয়ার জন্য। কিসের জন্য? জনগণের ভালোবাসা পাওয়ার জন্য। এবং আপনাদের এই ভালোবাসা আমরা পকেটে যাতে ঢুকাইতে পারি সেই সুযোগ আমাদেরকে করে দেন। আমরা এটার জন্য বদ্ধপরিকর। ঠিক আছে? আমরা লক্ষ কোটি টাকা আমরা বাহিরে পাচার করে দেব, আমরা লক্ষ কোটি টাকা আমরা ভোগ করব। আমরা আপনাদেরকে সোনার দেশের সোনার সেতু, সোনার অনেক কিছু দিয়ে দিব, সোনা দিয়ে সারা দেশকে কি করব? মুড়িয়ে দিব। কথা বুঝছো? কিছুদিন বাদে তার আর ভাষণ শোনা যায়, হ্যাঁ, আওয়ার আলটিমেটাম ইজ রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার, বাংলা ইংরেজি না বলি, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য। আমরা এই দেশে গণতন্ত্র তৈরি করেছি, আমরা এই দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছি। আমরা জনগণের যারা শাসক, আপনারা যদি আমাকে ভোট দেন আমি আসি, ভোট দিবেন না আমি এক্ষুনি ক্ষমতা ছেড়ে চলে যাব। যতদিন বাঁচবো ততদিন আপনাদের ভালোবাসা নিয়ে থাকবো। তো এইভাবে এখানেও সেটা বলতেছে। এরপর দেখো সবই নর্মাল হয়ে আসছে। বাঙালি, আই মিন ইস্ট পাকিস্তান গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ আর এসব বাজে কথা বলে কেন? অর্থাৎ বউ শুধু শুধু এত ভয় দেখাচ্ছে কেন? পাকিস্তানি। তারপর বলছে কি বলে কেন, ইস আসমাকে নিয়ে আর পারা যায় না। তাহলে তার বউয়ের নাম কি? আসমা। এই বৃষ্টিতে শুধু ছাতাই কুলাবে না গো, শুধু ছাতা দিলেই হবে না। বইয়ের আরেক দফা সোহাগ শোনা যায় গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। অর্থাৎ তুমি তোমার শালা আমার ভাইয়ের রেইনকোটটা নিয়ে যাও। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। তাহলে কয়বার? 4 বার বাড়ি পাল্টেছে। এখানে আসার পর থেকে নিচের তলা ভদ্রলোক একদিন বলছিল আমার ভাইকে আর ঢাকায় রাখলাম না। অর্থাৎ নিচের তলার একজন বলছিল যে আমার ভাইকে আর ঢাকায় রাখি নাই, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপ টিপ করছিল। অর্থাৎ কখন যে আবার মিন্টুর প্রসঙ্গ তোলে, আবার বাড়ি চেঞ্জ করার জন্য বলে, এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্য সে এখানে এসেছে। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকে দূরে বলা যায়। ভেবেছিল নতুন এলাকায় পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। অর্থাৎ অনেক দূরে, যে পূর্ব দিকে যদি তাকায় তাহলে দেখে যে বিল দেখে আর কি দেখে, ধান ক্ষেত দেখে। বিল দেখে আর কি দেখে, ধান ক্ষেত দেখে। আচ্ছা, তাকি বিপদ। এদিকেও নাকি নৌকায় করে স্টেন গানওয়ালা ছোকরার দল। অর্থাৎ এদিকেও নাকি নৌকা বোঝাই করে স্টেন গান বন্দুক নিয়ে চলে আসে। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র দেখে। এরপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যখানে। মিন্টু যে কোথায় গেছে সেও জানে না, তার বউ জানে না। কিসিঞ্জার সাহেব বলেছেন, খুব গুরুত্বপূর্ণ লাইন, এই সব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স। এই লাইনটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এই সব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স। এটা কে বলছে? এটা হচ্ছে কিসিঞ্জার সাহেব বলছে। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর, গ্রাম, হাট বাজার জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই, এইসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স। না, এই ধরনের ভাবনা, হ্যাঁ, এই ধরনের ভাবনা ধারে কাছেও গেছতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, অর্থাৎ ওই যে বিভিন্ন ঝালাই টালাই কাজ যারা করেন, তো এই তাদের নিচের ফ্ল্যাটে থাকে কে? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোজের রাজাকার। অর্থাৎ যে থাকে তার শ্বশুর সর্দার ঘোষের রাজাকার হবে। কেন হবে এবার খেয়াল করো। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং সব চালান করে দেয়। এখন রাজাকার হইলেই কেন মেয়ের বাড়িতে এগুলো পাঠিয়ে দিব? তখনকার যারা রাজাকার ছিল ওরা কি করতো? যারা ওই যে মিলিটারি যারা ছিল তাদেরকে নিয়ে বিভিন্ন ঘরে গিয়ে নির্যাতন করতো, তাদেরকে ধরে নিত, মেরে ফেলতো। আর ওই যে তাদের ঘরে যে আসবাবপত্রগুলো ছিল এগুলো তারা নিয়ে আসতো। তো বলছে যে এই জন্যই সে হয়তো এগুলো মেয়ের বাড়িতে পাঠিয়ে দিছে। দেখি তো ফিট করে কিনা। এবার ওই রেইনকোটটা এনে তার গায়ে জড়াই দিয়ে আমাকে এগিয়ে এসে তার গায়ে রেইনকোটটা, এটা আসমা হবে, আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোটটা ছড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা। তার জামাইকে খোঁচা দিতে, তুমি তো খাটো। হ্যাঁ, তুমি কি খাটো?
আমার ভাই তো আরো অনেক লম্বা, তোমার গায়ে হবে তো। দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা আসমার কি ঠিক হচ্ছে? অর্থাৎ এই ভাইকে নিয়ে যে বাড়াবাড়ি করতে ঠিক। আচ্ছা, অনেকক্ষণ ধরে তোমাদের কমেন্ট পড়ি না, তোমরা কি বুঝতেছো? তোমরা কি বুঝতেছো? বুঝছো? গুড। আচ্ছা, কি কোনো স্কিপ হয়েছে নাকি? একটা একটা দুইটা লাইন কি স্কিপ হয়েছে? কয় লাইন মিস হয়েছে? কয় লাইন মিস হয়েছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার যেটা যদি দুই একটা লাইন যদি স্কিপ হয়ে যায়, তো এটা তো এখানে আসলে আনার সুযোগ নাই, তোমরা একটু দাগ দিয়ে রাখো, হ্যাঁ, নিজের মতো করে পড়িয়ে নিও। আচ্ছা, এরপর বলছি, ভালোই হলো তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে। অর্থাৎ সে তো কি ছিল, খাটো ছিল, এই জন্য মিন্টু তো লম্বা ছিল, এই জন্য লম্বা মানুষের জিনিস যখন কারো একেবারে পরাই দেয় তখন তার একেবারে গোড়ালি পর্যন্ত ঢাকা যায়। পায়ে, হ্যাঁ, পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমা শেষ নয়, রেইনকোটের সঙ্গে কার টুপি এনে ছড়িয়ে দেয় তার মাথায়। অর্থাৎ রেইনকোটের যেই টুপি ছিল সেটাও তার মাথায় কি করে লাগাই দেয়। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ে সদ্য ঘুম ভাঙা বুলি শুনে সে চমকে উঠে। অর্থাৎ 2.5 বছরের এই মেয়ে যখন ঘুম ভাঙা গলায় যখন বলে যে আব্বু ছোট মামা হয়েছে, তখন সে কি করে, চমকে উঠে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? অর্থাৎ মিন্টু কি অস্ত্র শস্ত্র সহ ঢুকে পড়লো? যখন বলছে ওই মানে মামার রেইনকোট গায়ে দেওয়াতে মামা বলতেছে আব্বু ছোট মামা হয়েছে। এখন বাপ মনে করতে যে আল্লাহ আমার শালা কোনো অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকে গেছে কিনা ঘরে, এর মানে পিছন পিছন ঢুকেছে মিলিটারি। মিন্টু যদি ঘরে ঢুকে তার মানে নিশ্চিত পিছন পিছন মিলিটারি ঢুকছে। তার মানে না, দরজার ছিটকানি খিল সব বন্ধ। এবার দরজার দিকে তাকায় দেখে যে ছিটকানি খিল সব বন্ধ। তার কি মিন্টুর মতো দেখাচ্ছে? এবার ভাবতে যে আমাকে কি তাহলে মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা, তাই দেখো তার মেয়ের বয়স 2.5 বছর, ছেলের বয়স 5 বছর, গম্ভীর স্বরে পর্যবেক্ষণ করে রায় দেয় আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তা না? অর্থাৎ ছেলে বলছে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, আব্বু কি মুক্তিবাহিনী? এটা বলতেছে। ওকে, আচ্ছা, কারণ সে জানে, ছেলে জানে যে তার মামা মুক্তিবাহিনী। এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে সে ভেবাচাকা খায় না, খামোখা ভঙ্গ পাচ্ছে, হ্যাঁ, ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে সে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? অর্থাৎ এই রেইনকোটটা এটা তো মুক্তিযোদ্ধারা পড়তো, তো এইটা গায়ে দিলে মিলিটারিরা কেন মনে করবে মুক্তি? যেমন পুলিশের রেইনকোট কেউ যদি মুক্ত মানে রাস্তায় যদি বের হয়, তাহলে পুলিশ বৃষ্টির দিন যে কেউ পড়তে পারে, তাই না? তো সেটা সে বলতেছে। মিলিটারি কি তার বিবেচনা বোধ নাই? মিলিটারি কি আর বিবেচনা? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলেন। তাহলে তিনি কি বলেন শোনেন, মিলিটারি যাদের ধরে মিছে মিছে ধরে না, সাব সার্ভিস অ্যাক্টিভিটিস এর সঙ্গে সামহাউ আদার্স ইনভলভ, অর্থাৎ তাদের অ্যাক্টিভিটিস, তাদের বিভিন্ন কার্যকলাপ দেখে তাদেরকে ধরো, অথবা আদার ইনভলভ, কিংবা তারা অন্য কোনো কাজে জড়িত আছে, মুক্তিবাহিনীর কোনো কাজের সাথে জড়িত আছে, নাইলে ধরে না। সে তো বাপু এসব থেকে শত হাত দূরে। অর্থাৎ নুরুল হুদা বলতে যে আমি তো বাবা এইসব থেকে কি অনেক দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতর ধামাধাম মিলিটারি মারে, তাতে তার দুলাভাইয়ের দোষটা কোথায়? অর্থাৎ আমার শালা মিলিটারি মারে, আমার তো এত দোষ নাই। এই যে মিলিটারির প্রত্যেক দিন ঢাকা শহরে বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগাই দেয়, টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে একটু শব্দ করেছে? অর্থাৎ বলছে যে এই যে তারা নানা রকম এত অত্যাচার করে, এত কিছু করে, আমি কি কখনো এগুলি নিয়ে কি কখনো কোনো কথা বলেছি? বুঝছো তোমরা? আচ্ছা, আমি কি স্লো পড়াচ্ছি না? আমি কি স্লো পড়াচ্ছি? স্লো পড়াচ্ছি নাকি ঠিক আছে বলো তো? আচ্ছা, এরপর দেখো, কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারির ক্যাম্প, ক্লাস সব বন্ধ। অর্থাৎ তখন কলেজে কোনো ক্লাস হচ্ছে না, ছেলেরা কেউই আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। অর্থাৎ মাস্টারদের হাজিরা দিতে হয়, কিন্তু অনেক টিচার আসে না। সে তো রোজ টাইমলি যায়, অর্থাৎ সে নুরুল হুদা, আমি তো প্রতিদিন টাইমলি যাই। স্টাফ রুমে কলিগরা ফিস ফিস করে কোথায় কোন ব্রিজ উড়ে গেল,
কোথায় 7 মিলিটারি লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই ছেলের কোন কোন এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে অর্থাৎ মুক্তিবাহিনীতে যোগ দিছে, কই সে তো এইসবের আলাপের মধ্যে কখনোই থাকে না। অর্থাৎ নুরুল হুদা সে তো এইসব আলাপের মধ্যে যখনই মুক্তিবাহিনী নিয়ে কোনো আলোচনা উঠে সে তো থাকে না। অর্থাৎ সে বুঝাচ্ছে যে আমি তো এই মুক্তিযোদ্ধা, আমি তো তাদের থেকে কি শত হাত দূরে, অর্থাৎ এই মুক্তিবাহিনীদের থেকে আমি শত হাত দূরে। এসব কথা শুরু হলে আলগোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। এই লাইনগুলো থেকে কিন্তু প্রত্যেক লাইন থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো বলছে যে কি বলছে যে তারা উঠে চলে যায়, যখন এসব কথা হয় তখন নুরুল হুদা উঠে চলে যায়। ডক্টর আফাজ আহমেদ খেস গলায় হিন্দুস্তান ও মিসকিনদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শুনেন। তো ডক্টর আফাজ আহমেদ অর্থাৎ কলেজের প্রিন্সিপাল, তার গলা কেমন? উত্তর হচ্ছে খেস গলা। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে আফাজ আহমেদের গলা কেমন? খেস গলা। সে হিন্দুস্তান এবং মিসকিন অর্থাৎ হিন্দুস্তানে যারা রয়েছে তারা এবং বলতেছে যে কারা, অর্থাৎ তখন মিসকিন যারা অর্থাৎ মুক্তিযোদ্ধা, আর মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তখন কে? ভারত কিন্তু আমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে তখন সাহায্য সহযোগিতা করেছে। তো তাদের আশু মানে যেটা আসবে ভবিষ্যতে হবে, এবং অবশ্যম্ভাবী মানে যেটা কনফার্ম হবে, এই পতন সম্বন্ধে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, মানে ভবিষ্যতে নিশ্চিত যে এই মুক্তিবাহিনীরা তারা পতন করবে, তাদের পতন হবে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না, অর্থাৎ প্রিন্সিপালের রুমে আজ কেউ ঘেসে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল খুব তোয়াজ করে। সেখান থেকে অনেকবার ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে যে রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি? উর্দুর প্রফেসরের নাম হচ্ছে ডক্টর আফাজ আহমেদ, ঠিক আছে, সরি আকবর সাজিদ। কি নাম? আকবর সাজিদ। মিন্টুকে ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া সেই রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, তার এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন, অর্থাৎ প্রিন্সিপাল তাকে সেই কখন ডাকাইছে, সে এখনো যায় নাই। রাস্তায় একটা রিক্সা নাই, তার রিক্সার পরোয়া সে করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যেতে তাকে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ হেঁটে হেঁটে চলে যাচ্ছে। রেইনকোটের উপর বৃষ্টি পড়তে অবিরাম, কি মজা, তার গায়ে লাগে না এক ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে, অর্থাৎ রেইনকোট কেউ পড়ছো কিনা এইভাবে যখন পানি পড়ে তখন সেইভাবে জিহ্বা দিয়ে কি করে, জিহ্বা দিয়ে পানিটা চেটে দেখে। তারপর কি বলছে যে ঠিক পাংশে স্বাদ নয়, অর্থাৎ সেই পানির স্বাদ ঠিক পাংশে নয়। টুপির তেজ কিটা পানিতে লাগলো নাকি, তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি, অর্থাৎ এই যে এটা হচ্ছে কি মিলিটারিদের বিভিন্ন যে শাখা রয়েছে, মিলিটারিদের বিভিন্ন জাত রয়েছে, সেগুলো না বালুচি রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ, ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত। অর্থাৎ মিলিটারিদের ভিতরে অনেকগুলো, যে এটা কমান্ডো, এটা প্যারামিলিটারি, এটা হচ্ছে কি বালুচি রেজিমেন্ট। তো এইগুলোর ভিতরে বলছে যে তাদের বিভিন্ন সেকশন আছে, কোনটার মতো তাকে দেখাচ্ছে। রেইনকোটে তাকে নতুন করে কোনো বাহিনীর লোক মনে হচ্ছে হোক, সে বেশ হন করে হাঁটে। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে যে রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা কিভাবে হাঁটে? উত্তর হচ্ছে হন করে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতরে কি ওম, অর্থাৎ রেইনকোটের ভেতরে খুব ওম মানে কি আরাম, গরম, বুঝছো? মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে যে বাসের জন্য বাস স্ট্যান্ডে নুরুল হুদা বাসের জন্য কোন দিকে তাকাইছে? উত্তর হচ্ছে উত্তর দিকে। মিলিটারি লরির লেজটাও, মিলিটারির লরি মানে হচ্ছে গাড়ি, অর্থাৎ মিলিটারির যে গাড়িগুলো, এই গাড়িগুলো লরির লেজটাও দেখা যায় না, মানে মোটেই দেখা যাচ্ছে না। আবার তার বাসেরও নামগন্ধ নাই, অর্থাৎ মিলিটারি জিপ গুলো দেখা যাচ্ছে না, আবার বাসও দেখা যাচ্ছে না। তারপর দেখো বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে, এটা তো আমরা পড়লাম। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে একেবারেই একলা, অর্থাৎ বাস স্ট্যান্ডে তেমন কিছুই নাই। রাস্তার পাশে পান, বিড়ি, সিগারেট, ছোট দোকানদার ঝাপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরেই, অর্থাৎ উত্তর দিক থেকে কোনো গাড়ি আসে কিনা এই জন্য এইভাবে একটু ঝাপ খুলে সেও তাকায় আছে। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। তো পরীক্ষাতে প্রশ্ন হবে রেইনকোট গল্পে বাচাল টাইপের, বাচাল কাকে বলা হয়েছে? উত্তর হচ্ছে দোকানদার ছেলে। তাহলে দোকানদার ছেলেটা কি টাইপের বলতো? একটু বাচাল টাইপের। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোড়াটা বিড়বিড় করে বলে, কাল শোনেন নাই মিরপুর বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল, একটা জিপ উড়াইয়া দিছিল, অর্থাৎ একটা জিপ, মিলিটারিদের একটা জিপ উড়াই দিছিল মুক্তিবাহিনীরা, কমপক্ষে 5টা খানসেনা খতম। এই 5টা খানসেনা বলতে কাদেরকে বোঝানো হয়েছে বলতো ভাইয়া? অর্থাৎ মুক্তিবাহিনীদের, বুঝছো? তাদেরকে কি করেছে? খতম করে দিয়েছে। বিবিসি কইছে, বিবিসি নিউজ, তারা বলছে কি রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গায় স্বাধীন, অর্থাৎ রংপুর এবং দিনাজপুরের অর্ধেকেরও বেশি জায়গা অলরেডি স্বাধীন। এর মধ্যে চিপচিপে বৃষ্টিতে লালচে আবা তুলে এসে পড়লো লাল রঙের স্টেট বাস। তো এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসে যে নুরুল হুদা যেই গাড়িতে করে গিয়েছে সেই গাড়ির রংটা কি? উত্তর হচ্ছে লাল রং, লাল রঙের একটা গাড়িতে করে গিয়েছে। বাসে যাত্রী কম, না কন্ডাক্টররা সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচাই সেরকম নয়, অর্থাৎ কন্ডাক্টররা দেখবা যে সবসময় গাড়ি মনে করে ভরপুর ফিল আপ, তবুও তারা বলবে এই সিট খালি সিট খালি।
তো এটাই বলছে যে এরকমটা নয়, আসলেই গাড়ি কিন্তু খালি, কমান্ডারও চিল্লাচ্ছে গাড়ি খালি, আসলে কিন্তু গাড়ি খালি, সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটে পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এজন্য একটু খারাপ কথা, অন্তত টিটকানি শোনার কথা, কিন্তু কেউই তাকে কিছু বলছে না। অর্থাৎ তার যেই রেইনকোটের পানিতে পুরো মানে বাস যে ছয়লাভ হয়ে যাচ্ছে, তাকে কিন্তু আসলে কেউ কিছু বলতেছে না। ঠোঁটে তার একটু হাসি বেছানো থাকে, সেই নীরব একটু স্পষ্ট হাসির কারণ কি, এই যে তার রেইনকোটের পানিতে ভাসে সয়লাভ হয়ে গেল, কেউ টু শব্দ করছে না, তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? অর্থাৎ সে চিন্তা করতেছে আমার পানিতে বাস ভিজে ছয়লাভ হয়ে যাচ্ছে, অথচ আমাকে কেউ কিছু বলতেছে না, তার মানে কি আমার এই পোশাকটাকে কি সবাই ভয় পেয়েছে? খালি রাস্তায় না, খালি রাস্তায় পেয়ে বাসে চলে, খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, অর্থাৎ বাস খুব জোরে চলে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না, কোন আসনে সে বসবে। সব আসন তো ফাঁকা। টলতে টলতে একবার সিট দেখে পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে তাকায়। যেমন এমন সময় পেছন দিক থেকে দুজন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়ো করে রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়লো চলন্ত বাস থেকে। অর্থাৎ তারাও চলন্ত বাস থেকে কি করলো, তারা নেমে গেল। বুঝছো, বুঝতেছো ভাইয়া? ভাইয়া এমসিকিউ প্র্যাকটিস করান। হ্যাঁ এমসিকিউ প্র্যাকটিস করাবো, একটু ধৈর্য ধরো, পুরোটা শেষ করে নিই, একদম ডিরেক্ট বোর্ডের 23-24 বোর্ডের প্রশ্নগুলোই তোমাদেরকে সলভ করাবো। পশলা মানে হচ্ছে আরেক ধাপ, আরেকটু ঘুমিয়ে নি আর কি, এক পশলা ঘুমিয়ে নি মানে আরেকটু ঘুমিয়ে নিয়ে আরেক ধাপ ঘুমিয়ে নি, বুঝছো? ওকে, বুঝতে পারছো না? বুঝো নাই? ওকে, তো আজকে আমরা এই একটু পর্যন্ত পড়ি, হ্যাঁ বেশি না পড়ি। পরের ক্লাসে আবার বাকি অর্ধেক পড়বো, এরপর হচ্ছে আমরা প্রশ্ন সলভ করব। বাকি অর্ধেক পড়বো গদ্য, তো এগুলো আসলে বেশি পড়লে একটু মাথা হিজিবিজি লেগে যায়, তবে সমস্যা নাই, নেক্সট ক্লাসে আমরা আবার এমসিকিউ সহ প্র্যাকটিস করবো। আর তোমাদের আগামী ক্লাসটা হয়তো শুক্রবার, মানে আগামীকালই হয়তো হবে, অর্থাৎ এইটার যে অংশটা এটা শেষ করে দিব, কেন শুক্রবার একটা নতুন টপিক আমরা পড়াবো, শুক্রবার একটা নতুন টপিক পড়াবো, তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর এইটা যতটুকু পড়াইছে ততটুকু ভালো করে পড়ো, নেক্সট ক্লাসে বাকি অংশ পড়বে এবং 23-24 সালে যে বোর্ডের প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করবো। তো ভালো থাকবা, আজকে ফুল পড়াবো না, হ্যাঁ? আচ্ছা, আমি কি একটু মানে আমি তো মানে নর্মালি পড়াচ্ছি, তোমাদের কাছে কি একটু ফাস্ট মনে হয়? তাহলে বলো, আমি নেক্সট থেকে আরো স্লো পড়াবো। কেউ তো বলে নাই, শেষের দিকে শুধু একজন বলছে যে ভাইয়া দ্রুত পড়াচ্ছেন, দ্রুত পড়ালে আমাকে বলিও, হ্যাঁ? ঠিক আছে। আর আজকের পরে আমি তোমাদেরকে একটা মানে কোর্সের আউটলাইন দিয়ে দিব। অলরেডি অনেকগুলো ক্লাস, আজকে অলরেডি কত তোমার লেকচার 16 শেষ, তো বাকি যে ক্লাসগুলো আছে সেগুলোর একটা আউটলাইন দিয়ে দিব। মাঝখানে একটা আউটলাইন দিয়েছি, কিন্তু ওই আউটলাইন থেকে আমরা ট্র্যাকে গিয়ে সরে গেছি, কারণ তোমাদের অনেকের যে যেমন এর আগে যে টপিকগুলো পড়াইছি এগুলো অনেক কলেজে এগুলো ছিল, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য এগুলো আগে আমি শেষ করে দিছি যাতে তোমাদের প্রবলেম না। আর যদি মনে হয় যে মানে আস্তে আস্তে আরো ক্লাস করতে গেলে তোমরা আরো ইউজ টু হয়ে যাবা, প্রবলেম নাই, ঠিক আছে? তার মানে কালকে তোমাদের হয়তো রুটিন অনুযায়ী ক্লাস নাই, বাট এই গল্পটা কালকে হয়তো আমি শেষ করে দিব। আমি তোমাদেরকে তবু আমার শিডিউল দেখে আমি তোমাদেরকে কালকে জানাবো, ঠিক আছে? তো ভালো থাকবে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।
রেইনকোট গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস এবং আমাদের পাঠ্য বইয়ে থাকা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত এই গল্পটি তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা আজকে এই গল্পটার একেবারে লাইন বাই লাইন বাংলা পড়ব, যাতে করে তুমি একেবারে ভেতর থেকে কোয়েশ্চেন করলেও খুব সহজে উত্তর করতে পারো। সো আমরা যদি দেখি যে এই গল্পটি আসলে লিখেছেন কে, আখতারুজ্জামান ইলিয়াস। এই আখতারুজ্জামান ইলিয়াস কিন্তু জন্মগ্রহণ করেছেন তার মামার বাড়িতে গাইবান্ধার গুটিয়া গ্রাম, এবং তিনি জন্মগ্রহণ করেছেন 1943 সালে। কবে? 1943 সালের 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারিতে তিনি জন্মগ্রহণ করেছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? গাইবান্ধার গুটিয়া গ্রামে, অর্থাৎ এটা তার মামার বাড়ি। তাহলে যারা গাইবান্ধার আছো তোমরা জেনে নাও যে আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশের একজন অসামান্য সাহিত্যিক। তার জন্ম কিন্তু গাইবান্ধার গুটিয়া গ্রামে হয়েছিল। গাইবান্ধার গুটিয়া গ্রামে তার জন্ম হলেও তার পৈতৃক নিবাস, অর্থাৎ এটা তো তার মামার বাড়ি, আমরা কি জানি এটা তার মামার বাড়ি, তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছেন তিনি। কিন্তু তার পৈতৃক নিবাস অর্থাৎ তার বাবার বাসা হচ্ছে বগুড়ার নারুলি গ্রামে। বগুড়ার নারুলি গ্রাম বলতে একটা গ্রাম আছে বগুড়ার উপকণ্ঠে, ওই নারুলি গ্রামে তার হচ্ছে বাবার বাসা। এবং তিনি পরবর্তীতে ঢাকায় পড়াশোনা করেন এবং ঢাকায় মৃত্যুবরণ করেন 1997 সালে। তিনি 1997 সালের 4 জানুয়ারি, 4ঠা জানুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এবং 1997 সালে কিন্তু মাদার তেরেসাও মৃত্যুবরণ করেছিলেন। আমরা সবাই মাদার তেরেসাকে জানি না? মাদার তেরেসা জন্মগ্রহণ করেছিলেন 1910 সালে আলবেনিয়ার স্কুপজে শহরে, এবং মাদার তেরেসা মৃত্যুবরণ করেছিলেন 1997 সালে। এবং মধ্যে কিন্তু মাদার তেরেসা নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979 সালে। মাদার তেরেসা ভারতে এসেছিলেন 1928 সালে। মাদার তেরেসা ভারতের নাগরিকত্ব পান 1948 সালে। মিশনারিজ অফ চ্যারিটিস, যেটার কারণে তিনি খুব ব্যাপকভাবে পরিচিত, সেটা কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন 1950 সালে। সো মাদার তেরেসা আমাদের পড়ার অংশ না, বাট যেহেতু মিলিয়ে মিলিয়ে পড়ানোটা আমার কাজ, আমি তোমাকে কিছু তথ্য দিয়ে দিলাম। সাধারণ জ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে তুমি এই জিনিসটা কাজে লাগাতে পারবা। সো এই হচ্ছে তার জন্ম মৃত্যু। এছাড়াও তিনি মোট 5টি গল্পগ্রন্থ লিখেছেন এবং 5টি গল্পগ্রন্থে টোটাল